আমার যাবার সময় হলো, দাও বিদায়। নমস্কার, আমি অভিজিৎ বলছি। ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমাদের মধ্যে আমরা পেয়েছি যাত্রা অভিনেত্রী সীমা সরকার মহাশয়াকে। তো ম্যাডামের কাছ থেকে আমরা শুনে নেব তার যাত্রা জীবনের নানান জানা অজানা কথা। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি অভিজিৎ বলছি, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাকে অনেক অনেক স্বাগত। তো আজকে আপনার যাত্রা জীবনের কথা আমরা শুনবো। তো সেটাতে যাওয়ার আগে প্রথমেই আপনার জন্ম এবং বেড়ে ওঠা সম্পর্কে যদি আপনি কিছু বলেন। আমার জন্ম পশ্চিমবঙ্গেই হয়েছে, 24 পরগনায় নৈহাটিতেই আমার জন্ম। আচ্ছা। ওখান থেকেই আমার বড় হওয়া, ওখান থেকেই স্কুল, ওখান থেকেই কলেজ। আমি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ থেকে পাশ করেছি পড়াশোনা সব নৈহাটিতেই? হ্যাঁ, সমস্ত নৈহাটিতেই। আর জন্ম আমার 1953 সালে। আচ্ছা, 53 সালে জন্ম। তা আমি ছোটোবেলা থেকেই মোটামুটি অভিনয়ের দিকে আমার একটু ঝোঁক। আমরা 4 ভাই বোন। আমি সব থেকে বড়, তারপরে আমার এক বোন, তারপরে পরপর 2 ভাই। মানে আমার মানে অভিনয়ের দিকে খুব ঝোঁকি ছিল ছোট থেকে অভিনয়, নাচ, গান, এসব দিকেই আমার খুব ঝোঁকটা ছিল। মানে নাচ গান কি ছোটবেলাতে শিখতাম মানে কি সেইভাবে শিখতাম না, আমার বাবা পছন্দ করতেন না। আচ্ছা। বাবা পছন্দ করতেন না, মানে হয়তো নাচের স্কুলে সব নাচ শেখাচ্ছেন, আমি পাশ থেকে দেখতাম, দেখে ওইগুলো তোলবার চেষ্টা করতাম। হ্যাঁ, ওই দেখে মানে যিনি আর কি নাচ শেখাতেন, টিচার, আমাকে একদিন দেখে ফেলেছিলেন। আচ্ছা, চুরি করে শিখছে? হ্যাঁ, দেখে আমাকে ডাকলো, ডেকে জিজ্ঞাসা করলো কোথায় থাকো, কি নাম, তুমি কি নাচ শিখতে চাও? তাই বললাম হ্যাঁ, আমার খুব ইচ্ছা। তারপরে তিনি একদিন আমার বাড়িতে এলেন, এসে আমার বাবার সাথে কথা বললেন। বাবা বলল ঠিক আছে, যদি ওর ন্যাক থাকে তাহলে ও শিখুক। তারপর থেকে আমি নাচটা শিখতে শুরু করলাম। তো এই সময় যে অভিনয়ের প্রতি আপনার এত আকর্ষণ, ছোট থেকে বলছেন, তো নাটক এই সময় হ্যাঁ, নাটক করেছি। স্কুলে পড়ার সময়? স্কুলে করেছি, স্কুলে নাটক করেছি। স্কুলে যত নাটক হয়েছে, মানে আমার প্রোনাউন্সিয়েশন ওনাদের এত ভালো লাগতো, মানে যা কিছু অনুষ্ঠান হতো আমাকে দিয়েই মানে আমাদের টিচাররা সাপোর্ট করতো যে না ওই বলুক। তার মানে অভিনয় বা নাচ গানের একটা ভিত ছোট থেকে আপনার মধ্যে ছিল? আমার ছোটর মধ্যে ছিল। আচ্ছা। তো কিন্তু সেভাবে আমি সাপোর্ট পাইনি। তারপরে ফিল্ম থেকেও আমার ডাক এসেছিল। সেটা কি যাত্রায় যাওয়ার পরে? না, আগেই? হ্যাঁ, আগেই। তখন আমার বয়স 19-20, আর আমার মোটামুটি ছোট বয়সেই বিয়ে হয়ে গিয়েছিল। আচ্ছা। 15 থেকে 16 বছর বয়সেই আমার সুন্দরী এখন, তখনও কালে কেরম সুন্দরী? সেটাও আবার একটা মজার ব্যাপার আছে, সেটা অ্যামেচার থেকেই হয়েছিল। আমার হাজব্যান্ড মানে একই পাড়ার আমরা, অভিনয়ের মাধ্যমেই হয়েছে। পরিচয় আপনার হাজব্যান্ডের সাথে? পরিচয় নয় ঠিক, মানে যেরকম পাড়ার মেয়েদের বলে না যে আমাদের ক্লাবে শো আছে, তোকে করতে হবে, ইত্যাদি ইত্যাদি, তা সেই রকমই করেছিলাম। তা আমার হাজব্যান্ড এবং আমার মানে উনি রাবণ হয়েছিলেন, আমি মন্দোদরী হয়েছিলাম। আচ্ছা। তা সেই দেখে ওনার একদম মানে আমি ওকেই বিয়ে করব, এটা লাভ ঠিক বলে না, মানে একেই মন্দোদরী বানাবো। হ্যাঁ, একেই মন্দোদরী বানাবো। তা আমার কিন্তু ইচ্ছা ছিল। এখন স্বর্গীয় বাসুদেব নাথ। আচ্ছা। তো তাহলে আপনি পেশাদার যাত্রায় যাওয়ার আগে অ্যামেচারে বিভিন্ন অফিস ক্লাব করেছেন এবং পেয়ালা কফি, তারপরে নটি বিনোদিনী, যেগুলো অ্যামেচারে হতো আর কি, গঙ্গামাটি ইত্যাদি ইত্যাদি। যাত্রাতে অ্যামেচারে? না, যাত্রায় মানে অ্যামেচারে নয়, মানে
অপেশাদার দলে, মানে অ্যামেচারি করেছি। নটি বিনোদিনী যাত্রাতে করেছেন অভিনয়? হ্যাঁ, সেখানে কোন চরিত্রতে করে? বিনোদিনী? বিনোদিনী না, ওটা কি চরিত্রটার নাম ছিল? সুরত? হ্যাঁ, সুরতটা করেছিলাম। যাই হোক, তারপরে আস্তে 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 আমি কলেজ শেষ করলাম। বাচ্চারা তো সব তখন একটু বড় বড় হয়ে গেছে, কারণ বিয়ের পরপরই বাচ্চা হয়ে গেছে। সুতরাং কলেজ আপনি বিয়ের পরে করেছেন? হ্যাঁ। আচ্ছা। আমার বিয়ের পরে আমি মাধ্যমিক দিয়েছি। ও বাবা, তখন আমার বাচ্চা হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, যাই হোক, তারপরে এই পরিস্থিতির মধ্যে আপনি কলেজ কমপ্লিট করেছেন, এটা অনেক বড় একটা ব্যাপার। ওটা আমার স্বামীর সাপোর্ট ছিল। ন্যাচারালি স্বামীর সাপোর্ট না থাকলে এটা সম্ভব না ওই সময়ে দাঁড়িয়ে। তারপরে বাচ্চা নিয়ে কতটা পড়াশোনা? না, বাচ্চা নিয়ে আমার খুব তখন অসুবিধা হয়নি, কারণ আমার বোন ওদের দেখাশোনা, আমার থেকে আমার বোন ওদের দেখাশোনা বেশি করেছে। আচ্ছা। তারপরে আমার মা ছিলেন, মা দেখাশোনা করেছেন, ওই জন্য অসুবিধা খুব একটা হয়নি। যাই হোক, এই সময় মানে এই পেশাদার যাত্রার সঙ্গে যোগাযোগটা, পেশাদার যাত্রার সঙ্গে যোগাযোগটা হলো আমার ওই একটা বললাম না, অভিনয়ের একটা টান, অভিনয়ের একটা টান ছিল। হ্যাঁ, তারপরে আমি আমার হাজব্যান্ডকে বললাম যে আমি যাত্রা করব। বললো যাত্রা হবে না, অভিনয় লাইনে আর হবে না, পড়াশোনা করেছো তুমি, দেখো অন্য লাইন চিন্তা। হ্যাঁ, তা যাই হোক, আমি আর কিছু বললাম না, না বলাতে আমি একদিন যাত্রাপাড়ায় গেলাম। আচ্ছা, এটা তাও কত, মানে কোন সাল হবে? এটা 78 সালে। আচ্ছা, 78 সালে গিয়ে নিউ ভারতী বলে একটা পশুপতি ঘোষের যাত্রার দল ওপেন করেছে। তা আমি সেখানে গিয়ে দেখা করলাম। উনি দেখা মাত্রই, তখন আমার বয়স কত, 20-21 বছর এরকম হবে, উনি দেখা মাত্রই আমাকে সিলেক্ট করলেন কমলে কামিনী বইতে। উনি আমায় খুলনা চরিত্রটা দিলেন, কিন্তু বেশি দিন আমি করতে পারলাম না। পশুপতি ঘোষের দলে আপনি প্রথম জয়েন করলাম। পশুপতি ঘোষ মানে যাত্রার একজন দিকপাল অভিনেতা। হ্যাঁ, দিকপাল অভিনেতা। এবং উনি বলেছিলেন যে সীমা, তোর ভেতরে আছে, তুই চালিয়ে যা, তোর হবে। তাহলে প্রথম ওরকম একটা বড় মানুষের হাতে গিয়ে পড়লেন আপনি। যাই হোক, তারপর বাড়িতে খুব অশান্তি হলো, যাত্রায় যাওয়া। হ্যাঁ, যাত্রা নিয়ে। তারপরে ছেলে মেয়ে ছোট, তখন অসুবিধা, যে তুমি যাত্রায় চলে যাবে, এটা কীরকম, আমাদের বংশে নেই, হ্যাঁ, কেউ যাত্রা করুক। যাই হোক, এরকম একটা ঝামেলার মধ্যে আমি ছেড়েই দিলাম। দিয়ে 2-3 বছর বসেছিলাম। হ্যাঁ, 2-3 বছর বসেছিলাম। তারপরে 78 সাল, 78, 79, 80, 81, 83 সালে আবার আমি জয়েন করলাম। জয়েন করার পরে গণেশ অপেরায় জয়েন করলাম। নিউ গণেশ? হ্যাঁ, নিউ গণেশ। হ্যাঁ, গণেশ অপেরায় জয়েন করলাম। ওখানে ছিল মহানায়ক তপন কুমার ছিলেন, ওখানে জয়েন করলাম। করে ওখানে 1 বছর করলাম। কি বই করলেন? ওখানে করলাম তোমার তীরবেদা পাখি। আচ্ছা, তীরবেদা পাখি। ওখান থেকে পরপর চলে এলাম। গণেশ অপেরা থেকে বোধহয় ভান্ডারিতে গেলেন? না, গণেশ অপেরা থেকে ভান্ডারিতে না, তখন নাগ কোম্পানি ছিল। হ্যাঁ, নিরুনাগের দলে গেলাম, নাগ কোম্পানিতে করলাম, তারপরে ভান্ডারি অপেরাতে করলাম। কোম্পানিতে কি করলেন? নাগ কোম্পানিতে নিহত নায়ক, আচ্ছা, তপন কুমারের সাথে। আচ্ছা, হ্যাঁ। আর ভান্ডারি অপেরায় করলাম ভক্ত হরিদাস আর বাইজি বেগম। দুটো বই ছিল ওদের, বিমলেন্দু ভট্টাচার্যের সাথে। তারপরে ওখান থেকে রানারে গেলাম, অরুণ মুখার্জির দলে। হ্যাঁ, অরুণ মুখার্জির দলে গেলাম। ওই শৃঙ্খল 2 বছর শৃঙ্খল চলেছিল, আর রাজার খেলাও চলেছিল, 2 বছর ওখানে করলাম। তারপরে জনমানসে অরুণ মুখার্জি এবং রানার যাত্রা ইউনিটের যশ কেমন দেখেছেন আপনি? ভীষণ ভীষণ, মানে 10 যুব সমাজের মধ্যে অরুণ মুখার্জির ব্যাপক চাহিদা ছিল। হ্যাঁ, চাহিদা ছিল। এবং বকাই, মানে যাই হোক, অরুণ খুব ভালো অ্যাক্টিং করতো, কিন্তু যাকে সেটা থাক। হ্যাঁ, মানে করতো খুবই ভালো, যশও ছিল,
আমার খুবই যশ ছিল। মানে একবার পাবলিক নাকি পাগল ছিল অরুণ মুখার্জি। হ্যাঁ, পাগল ছিল, মানে ওর ভীষণ ফ্যান ছিল। মানে এই ওনার এই ফ্যান বেসটা কি মানে আমাদের বাংলায় নাকি আসাম কাছাড়ের দিকে বেশি? তা আসাম কাছাড়ের দিকেও যেরকম বাংলাটাই বেশি, হ্যাঁ বাংলাটা একটু বেশি। আপনি তো আসাম কাছাড়ের দিকে প্রচুর শো করতে, হ্যাঁ যেতে হয়েছে, তখন তো প্রচুর হতো শো। যেতেও হয়েছে, আবার বিপদের সম্মুখীনও হয়েছে। কেমন বিপদ? ওখানে বিপদ কি, ওরা তো একটা জুয়ার শো, বেশিরভাগ জুয়ার শো খেলে, আর রাত্রি সেই 10টা, 10:30, 11টা এরম সময় ওদের শো হয়। তা একবার একটা শো হয়নি, বৃষ্টির জন্য বোধহয় ক্যান্সেল হয়ে গিয়েছিল, তা আমাদের আটকে রেখেছিল। আচ্ছা, যে পরের দিন শো করতে হবে। পরের দিন শো করতে হবে, কিন্তু পরের দিন আমাদের অন্য জায়গায় আছে, চেন ভেঙে যাবে। হ্যাঁ, চেন ভেঙে যাবে। এবারে আটকে রেখেছিল। সে যাই হোক, যেমন করে হোক, আমাদের যে ম্যানেজার ছিল সে তাদের নিয়ে খাইয়ে তাদের একদম ফিট করে দিয়ে গেল, আর আমাদের নক করলো যে তোরা রেডি থাকবে, সবাই বেরিয়ে যাবো। হ্যাঁ, বেরিয়ে যাবো। তা তাই হয়েছিল, আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। আচ্ছা, হ্যাঁ, ওখান থেকে বেরিয়ে গেলাম এবং ওই জায়গাটা চিহ্নিত করে গেলাম যে এখানে আর আসবোই না। যাই হোক, এখন তো আর আসাম কাছাড়ে কেউ যায় না, এখন শিলিগুড়ি। কলকাতার দলের আসল মার্কেটই তো ওটা ছিল। হ্যাঁ, আসল মার্কেটই, এবং অনেক লোকসানও তারা সেখানে করেছে, কিন্তু আবার অনেক দল প্রফিটও করেছে। না, এখন ওরা এটা করতে চেয়েছিল, এখনকার মালিকের কথা বলছি না, তখনকার মালিকের কথা বলছি, যে এইখানে আগে টাকা দিয়ে যাবে তারপরে, কারণ ওরা ওখানে প্রচুর অনাদায় হতো। হ্যাঁ, ওখানে ভীষণ অনাদায় হতো এবং থাকার জায়গা নিয়ে খুব ক্যাচাল করতো, এবং যেহেতু পাহাড়ি এলাকা, জঙ্গল, হ্যাঁ হ্যাঁ, মানে সেই রেল লাইনের ধারে তাদের সেই ভাঙাচোরা কোয়ার্টার্সে মেয়েগুলোকে ঢুকিয়ে দিত, এমনকি ভুতুড়ে জায়গায়ও ঢুকিয়ে দিত। হ্যাঁ, ভুতুড়ে জায়গায়ও ঢুকিয়ে দিত। যাই হোক, তারপরে ওখানে, হ্যাঁ, তারপরে আস্তে আস্তে তারপরে তো দল ভেঙে গেলে, তো দল শেষ হয়ে গেলে তো যে যার বাড়ি। অরুণ মুখার্জির পর আপনি কোন দলে? অরুণ মুখার্জির পরে এলাম আমি পাহাড়ি ভট্টাচার্যের দলে, কলকাতা যাত্রা সমাজ। কলকাতা যাত্রা সমাজ। ওখানে দ্বিজু ভাওয়াল ছিল, দ্বিজু ভাওয়ালের সাথে রাজকুমার বই করলাম। এরকম অনেক আছে, সুন্দর একটা অভিনেতার সঙ্গে অভিনয় করেছে। হ্যাঁ, দ্বিজুদার সাথে আমার আগে থেকে পরিচয় ছিল, ফিল্ম লাইন থেকে পরিচয় ছিল। ও ভীষণ ভালোবাসতো এবং তুই তুই করেই কথা বলতো। যাই হোক, দিদু একটু রক চটা ছিল, হ্যাঁ, দ্বিজুদা একটু রক চটা ছিল। তারপর দ্বিজুদা 1 বছর করলাম পাহাড়ি ভট্টাচার্যের সাথে, ওখান থেকে এলাম। তখন কি ললিতা চ্যাটার্জি ছিল দলে? হ্যাঁ, ললিতাদি ছিলেন দলে, মানে মালিকানা ছিলেন, মানে অভিনয় করেন। হ্যাঁ, অভিনয় তো বোধহয় 2 বছরই বোধহয় করেছিল। এইভাবেই চলতে থাকলো আর কি। তারপরে সত্যনারায়ণ অপেরা এলাম কালিদার দলে তপন ভট্টাচার্যের সাথে। তারপরে পীযূষদার দলে এলাম নিউ অলিম্পিক অপেরা তপন ভট্টাচার্যের সাথে। এইভাবেই, তপন ভট্টাচার্য মানে কুমার শানুর দাদা, পশুপতি ভট্টাচার্যের ছেলে। হ্যাঁ, তো এই বিখ্যাত একজন গায়ক নায়ক। তো এনার সাথে অভিনয়ের অভিজ্ঞতা কিছু বলুন, ওরকম গানের গলা, ওরকম অভিনয়। অভিনয় তো খুবই ভালো, আর তপনদা এমনি খুবই ভালো ছিল, দেখতেও খুব সুন্দর। দেখতেও সুন্দর, এমনি মানে বাজে লোক নয় আর কি, ভালো লোকই আমি বলবো। কারণ আমরা দুজনেই প্রাইভেটে যেতাম, কোনো অসুবিধা কিছু ছিল না। উনি একই প্রাইভেটে যাতায়াত করতেন? হ্যাঁ, একই প্রাইভেটে যেতাম। একবার উনি কি করেছিলেন, খুব মজার কথা বলেছিলেন, যে মানে আমাদের দুজনের রান্না হতো রান্নাঘরে, বুঝলে? আচ্ছা, আলাদা। শো শেষ হয়ে যাওয়ার পরে আমাদের খেতে যেতে হতো, ঠাকুর রান্না করতো স্থলপথে, এবং খুব খুব মানে শো হলো, ব্যাস সীমা মেকআপ তুলেছ, হ্যাঁ চলো, মানে ও আর মাঠে নেই। হ্যাঁ, তারপরে তপন ভট্টাচার্যের সাথে কোন কোন পালাতে অভিনয় করেছিলেন? শিল্পী। ও, শিল্পী, হ্যাঁ। আচ্ছা। তারপরে স্থানীয় সংবাদ আর গুরুদক্ষিণা। সাথীহারা বলে কোন? সাথীহারা, হ্যাঁ, এই 4টে শো করেছিলাম। আচ্ছা, তারপরে সত্যনারায়ণ করলেন তপন ভট্টাচার্যের সঙ্গে, অলিম্পিক অপেরায় করলেন। অলিম্পিক অপেরাটা কোনটা করলেন?
অলিম্পিক অপেরায় তপন ভট্টাচার্যের সাথে না মানে কি পালায় করলেন? স্থানীয় সংবাদ। ওটা অলিম্পিকে হয়েছিল? হ্যাঁ, আচ্ছা। ওটা অলিম্পিকে ওটাও তো ওই সাইক্লোরমাই হতো, ইয়ের মতো, হ্যাঁ দিগ্বিজয়ীর মতো। হ্যাঁ। তো তারপরে আর অন্য দল আর কি কি অভিনয় করলেন পরপর? আরও নিউ লোকনাথ অপেরা, লোকবন্দনা নাকি ওই এর দলটা, সুভাষদার দলটার নামটা মনে পড়ছে না। সুভাষ ভৌমিক? না না, সুভাষ ভৌমিক না, চ্যাটার্জি ছিল। নিউ লোকবন্দনা বোধ হয়, নিউ লোকবন্ধনাই ওটা হবে। লোকবন্দনা বলে তো একটা দল ছিল সেটা। হ্যাঁ, ওটা সুভাষদার, সুভাষ চ্যাটার্জি, সুভাষ মিত্র, চন্দ্রলোক অপেরার কথা বলছি না আমি। সুভাষ ভৌমিক বলে একজন অভিনেতা ছিলেন চিতপুরে। হ্যাঁ, সুভাষ ভৌমিক ছিল। ওখানেও করলাম শিবদাস মুখার্জির সাথে। আচ্ছা। শিবদাস মুখার্জির সাথে করলাম রাজকুমারী আর মানস পিচাস। নিহত নায়ক তপন কুমারের সাথে করেছি। শিবদাস মুখার্জির সঙ্গে অভিনয় করেছেন আপনি? হ্যাঁ বাবা, শিবুদারও ভীষণ রেস্ট্রিকশান এবং ভীষণ পাংচুয়ালিটি। হ্যাঁ, মানে 1 মিনিট দেরি হবে না, গাড়ি যখন আসবে ঠিক সেই সময় আসতে হবে। আর উনি খুব টিপটাপ, মানে ওনার সাথে অ্যাডজাস্ট করে চলা ভীষণ মুশকিল। আরে ভয়ঙ্কর অভিনয় দর্শক কিরম নিত? খুব ভালো নিত, খুব ভালো নিত। উনি তো অ্যাকচুয়ালি নায়কের রোম্যান্টিক করতেন না। ওনার বিখ্যাত হচ্ছে আনফিট চরিত্র ফিট করে তুলে ধরার জন্যই শিবদাস মুখার্জি। কারণ ওনার মতন ওই আনফিট ক্যারেক্টারকে কেউ না নিয়ে যাওয়া সম্ভব না, রোমান্টিক করতেন না। মানুষ পিচাস না, কারণ প্রথম থেকে ওনাকে রোমান্টিক কেউ ভাবেনি, ভাবলে হয়তো করতে পারতেন, কিন্তু ওনার একটা ট্রেন্ড সেট হয়ে গেছিল যে উনি ওই ধরনের কোথাও ল্যাংড়া চরিত্র কোথাও করছেন, যেমন খোঁড়া বাচ্চাটা। হ্যাঁ, তার মানে কি ওনার মুখটাই ঠিক রোমান্টিক আসতো না, ফেসটাই এমন, মানে ওনার রোমান্টিক ভাবটা আসবে না। তারপরে গলাটাও একটু বেশ মানে টাইপ, একটা টাইপ গলা ছিল আর কি, তাতে রোমান্টিকটা আসতো না। হয়তো ওই জন্যই হবে, আমি ঠিক জানি না, উনি অনেক পুরাতন। তো তারপরে শিবদাস মুখার্জির সাথে এটা একটা আপনার জীবনের পরম প্রাপ্তি, শিবদাস মুখার্জির সাথে কাজ করেছেন। ওইটা করেছি, মহানায়ক তপন কুমারের সাথেও করেছি একজন। হ্যাঁ, উনি এটা। তারপরে তো অসিত বসু। হ্যাঁ, অসিত বসুর সাথে কোন পালাতে করলেন? ওই যে শত্রুটা দেখলে, হ্যাঁ ওইটা। আর বঙ্গলোক অপেরায় বধূ বিক্রয়। আচ্ছা, বধূ বিক্রয় করলাম। আর বধূ বিক্রয়তে আপনার সাথে আর কে? ওটার বোধহয় রেকর্ডও আছে। ওটা অসিত বসু ছিল। অসিত, আর অন্য আর হলো রানাদা বলে একজন ছিল, আর অত মনে থাকে না। মনে থাকাটা স্বাভাবিক, না মনে থাকাটাই স্বাভাবিক। হ্যাঁ, রাজার খেলা তো তো রানারের। অসিত বসুর সাথে 1 বছরই কাজ, মানে ওইখানে না, ওখানে 1 বছর, আর ওই শ্রী দুর্গা অপেরায় তোমার ওই শত্রু। আচ্ছা। আর বঙ্গলোক অপেরায় বধূ বিক্রয়, এই 2 বছর কাজ করেছি। আচ্ছা, মানে পর আর কি। তারপরে কতদিন অবধি যাত্রা করলেন তাও? প্রায় আমি প্রায় 38 বছর অবধি একটানা করে গেছি হিরোইন হিসাবে, মানে 1 নম্বরে করে গেছি। তারপরে খুচখাচ হয়তো করেছি, যেমন পরদেশি জামাইবাবুতে শক্তি কাপুরের সাথে। তারপরে লঙ্কা কাণ্ড করেছি, লঙ্কা কাণ্ডটা পুরোই করেছি দিগ্বিজয়ী অপেরায়। দিগ্বিজয় অপেরা করেছি। দিগ্বিজয় অপেরাতে কেমন ইয়ে ছিল সেই সময়? ও বাবা, হওয়ার বলো না, গাড়ি চলেছে তো 7টা-8টা বাস ভর্তি। ওখানে কোনো হিরো হিরোইনের কোনো কিছু ব্যাপার না, ওখানে তো প্রপসরাই হিরো। হ্যাঁ, প্রত্যেকটি দলের হিরো ওনার দলে। সুতরাং নতুন করে যে এইটা হিরো এটা হিরোইন না, মানে শিবানী ছিল, তারপরে কবিতা দি ছিল, আমি ছিলাম, আরও সব আদার্স, রাজাদা ছিল, শিবানী ভট্টাচার্য। হ্যাঁ, ওরা তো দল করেছিল ইত্যাদি। আর ওদের তো 7-8টা বাস, 150 জনের। হ্যাঁ, বাঁদর থেকে আরম্ভ করে সমস্ত সব। লঙ্কা কাণ্ড, লঙ্কা কাণ্ড, হ্যাঁ,
বাঁদর থাকবে। 1 বছরই দিগ্বিজয়ীতে কাজ করেছিলেন। হ্যাঁ, দিগ্বিজয়ীতে একদম। এই যে অনেকে বলে যে দিগ্বিজয়ী অপেরা যাত্রাকে ধ্বংস করে দিয়েছে কার্তিক সামন্ত, তা আপনার কি তাই মনে হয়? যে আমি তখন বলতে পারবো না। না মানে দর্শকের রেসপন্স কেমন দেখেছেন সেটাই জিজ্ঞাসা করছি। মানে প্যান্ডেল মানে ভেঙে দিতে হয়েছে, মানে ওই সামন্তর দলে, হ্যাঁ, যে যখন যেখানে হতো প্যান্ডেল ভেঙে দিতে হতো, এত দর্শক হতো, এত দর্শক, ব্ল্যাকও হতো। হ্যাঁ, টিকিট ব্ল্যাকও হতো। তার মানে এই জনপ্রিয়তাটা থেকে তো বোঝা যায় যে উনি ধ্বংসের ইয়ে নন, না না, কিছু যেটাই হোক উনি দিয়ে গেছেন। হ্যাঁ 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 হ্যাঁ। আর এই লাইটিং ব্যাপারটা প্রথম উনি আবিষ্কার করলেন, মানে এত হিউজ লাইট। আগে তো তাপস সেন লাইট নিয়ে অনেক কাজ করেছেন, কিন্তু এই এত স্টেজ, এত ব্যাপার স্যাপার। তাহলে মোটামুটি প্রায় 40 বছরের 38 বছর আপনার যাত্রা জীবন। অনেক দিকপাল শিল্পীদের সঙ্গেই আপনি কাজ করেছেন, তার মধ্যে শিবদাস মুখার্জি আর পশুপতি ঘোষ অন্যতম, আমার যতটুকু মনে হলো। নির্মল কুমারের দলে কাজ করে, নির্মল কুমারের সাথে কাজ করেছেন? হ্যাঁ, করেছি। লালু ভুলুতে? লালু ভুলুতে। আচ্ছা, লালু ভুলু তো খুব হিট করেছিল। হ্যাঁ, লালু ভুলু হিট করেছিল। লালু তো আপনি নায়িকা ছিলেন না, ওখানে নায়িকা বলে তো না, ওখানে তো লালু ভুলু সেই ওই মানে হ্যাঁ, তো হ্যাঁ, একটা অন্যরকম একটা গল্প। ওই তো নির্মল দাই নায়ক ছিলেন, নির্মল দাই সব একটা চরিত্র, মানে আপনি দুজন বিখ্যাত গায়কের সাথে কাজ করেছেন, তপন ভট্টাচার্য এবং বিমলেন্দু ভট্টাচার্য। হ্যাঁ, বিমলেন্দু ভট্টাচার্য। আচ্ছা, আর তাহলে এই লাস্টের দিকে দু একটা পালার নাম, যে একদম শেষে আপনার ক্যারিয়ারের শেষের দিকে যখন ছাড়লেন, তার আগে আমি কোন সিনেমা আর্টিস্ট যারা যাত্রায় এসেছে সেরকম? আমি দিন 15 শক্তি কাপুরের সাথে করেছি, মানে পরদেশি জামাইবাবু, ও শাশুড়ি হয়েছিলাম। আর তখন তো আমার এজ হয়েই গেছে। হ্যাঁ, তা একজন ওদের শিল্পী অফ ছিল, সেই কারণেই আমাকে নিয়ে। মোটামুটি কত সাল অবধি এটা করেছেন যাত্রা? 2000 সালের পরেও করেছেন? হ্যাঁ, আমি চিতপুর থেকে 2006-07 বিদায় নিয়েছি। আচ্ছা, একদম মানে পুরোপুরি ভাবে। আর আপনি যে বলেন আপনি সিনেমাতে অভিনয় করার একটা সেই ব্যাপারটা একটু বলুন। সিনেমার দিকে আমার একটা ঝোঁক ছিল। আমি প্রথমে? হ্যাঁ, প্রথম দিকে ছিলাম, গিয়েছি, যোগাযোগ করেছি অর্ধেন্দু চ্যাটার্জির সাথে। হ্যাঁ, তা অর্ধেন্দু চ্যাটার্জির হাতেই জয় মাতারা বলে একটা, বাবা তারকনাথের পরিচালক, হ্যাঁ, ওনার জয় মাতারা বলে একটা বই হয়েছিল, তাতে আমাকে একটা ছোট্ট চরিত্র উনি দিয়েছিলেন। হ্যাঁ, বৃন্দা, সত্যি বৃন্দার চরিত্রটা আমি করেছি। তারপরে তোমার শ্রাবণ সন্ধ্যায় একটা পার্টি সিনে আর কি করেছিলাম। দেখো, সিনেমা লাইনে লেগে থাকতে হবে। আমি মানে সিনেমা লাইনে ঘুরেছি এবং আমি ব্যাপারটা বুঝতে পেরেছি যে এখানে লেনদেনটাই সব থেকে বেশি, বুঝলি? তা সেইখানে আমি নেই, আমার তার থেকে যাত্রাই ভালো। একদম সেই। তো পরবর্তীকালে আর সিরিয়ালে কোনো সিরিয়ালে একটা করেছি, শচীন অধিকারী, না ওনার নামটা কি? দীপক অধিকারী, দূরদর্শনে। হ্যাঁ, না, মরীচিকা। হ্যাঁ, মরীচিকাতে একটা সিরিয়াল করেছি, ওটা ডিডি। হ্যাঁ, তো ফিল্ম করেছি। তাহলে এই আপনার এই দীর্ঘ অভিনয় জীবন, তারপরে জীবন জিজ্ঞাসাতে একটা, এই জীবন রহস্য, প্রাণ ছিল, প্রথম বাংলায় প্রাণ অভিনয় করেছিল। আচ্ছা, মানে যাত্রার বাইরে বেশ কিছু কাজ করেছেন। যাত্রা তখন আসিনি আমি, তার আগে, ওটা তার আগে থেকেই আমার যাত্রায় আসার মানে ইয়ে হলো, ভানুদার সাথে আমার আলাপ হয়েছিল, ভানু বন্দ্যোপাধ্যায়ের সাথে। উনি আমাকে বলেছিলেন এবং ওনার রেফারেন্সেই আমি ওই নির্মলদার সাথে প্রথম গেলাম আর কি। আচ্ছা, মানে পশুপতির পরে আর কি। বলেছিল তোর হইব, তুই যাত্রা কর। আচ্ছা, আমার গানের গলা টলা ভীষণ ভালো ছিল এবং নাচও জানতাম। আর তোমার শৃঙ্খল তো নাচ আর গান নিয়েই 7খানা গান গেয়েছি, 7খানা গান, নাচ, তেমনি তরজা, ইত্যাদি ইত্যাদি। সেই জন্য আপনি কি শৃঙ্খলের কিছু শোনাবেন আমাদের? শৃঙ্খলের অত কি
মনে আছে, তবে একটা সিচুয়েশন আছে, মানে শৃঙ্খলের সনাতন একজন লেঠেল আর কি, গ্রাম্য, ওই জমিদারের লেঠেল ছিল, হ্যাঁ, আর আমিও তো ওখানকার মেয়ে, সুতরাং ও মনে মনে সনাতনকে ভালোবাসত। আচ্ছা। কিন্তু রাধা বলে আর একটি মেয়ে ছিল, তার বাবা মানে জমিদারের অত্যাচারে মারা গেছিল। মারা যাওয়াতে রাধা একাকী হয়ে যায় এবং সনাতনকে শেষ, মানে সনাতনই তাকে বিয়ে করে, আর ওই রাধার উপরে নজর ছিল তোমার জমিদারের। তা সেইটুকুনি সিনটা আমি বলতে পারি। হ্যাঁ নিশ্চয়ই, ওইটুকুনি অনেক। তা রাধা নজর পড়েছিল এবং বলেছিল যে যেমন করে হোক ওই রাধাকে তুলে আনতে হবে ওর বাগান বাড়িতে। পারলো যে রাধাকে জমিদারের লেঠেলরা তুলে নিয়ে যাচ্ছে, ও তখন বাঁচাতে গিয়েছিল কিন্তু পারল না, ওকে ছুরি মেরে দিল। সেই অবস্থায় ও ছুটছে সনাতনকে খুঁজতে। সনাতন, 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 চন্দনা, হ্যাঁ তুই এখানে দাঁড়িয়ে, তোর মহা বিপদ সনাতন, তুই বুঝতে পারছিস না। চন্দনা তুই এমন করছিস কেন? আমি আমি এমন করছি কেন? আমি তোকে অনেক জায়গায় খুঁজেছি সনাতন, আমি তোকে দেখতে না পেয়ে আমি আমি এখানে চলে এসেছি। তোর ওই জমিদার তার লেঠেলকে দিয়ে তোর বাড়ি থেকে তোর ভালোবাসার রাধাকে তুলে নিয়ে গেছে সনাতন, আমি পারলাম না রক্ষা করতে। কি বলছিস তুই চন্দনা? আমি ঠিক বলছি, তুই যা, তুই যা। কিন্তু তোর সারা শরীর রক্তে ভেসে যাচ্ছে। আমার কথা তোকে চিন্তা করতে হবে না সনাতন, আমার কথা তোকে চিন্তা করতে হবে না, তুই যা, তা নাহলে রাধার সর্বনাশ হয়ে যাবে। চন্দনা, চন্দনা, আমি তোকে ফেলে দিয়ে যাব না, তুই যা, আমি তোকে বলছি তুই যা। আমার আমার মৃত্যু এসে গেছে, আমাকে তুই পারবি না। যদি পারিস, আবার আমি তোকে আগামী জন্মে যদি আমি তোকে পাই, চন্দনা, চন্দনা, তোর 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 রক্তে ভেসে যাচ্ছে চন্দনা, কিন্তু তুই যা, যা, যা সনাতন, যা। আমার যাওয়ার সময় হলো, দাও বিদায়। মুছো আঁখি দুয়ার খোলো, দাও বিদায়। চন্দনা, আমার যাবার সময় হলো, দাও বিদায়। বাপরে, এটা আপনি আসলে কেমন করতেন? ওটা একটা ক্ল্যাপ পেতাম আমি, প্রতিদিন ওই সিনটা আমি ক্ল্যাপ পেতাম। আচ্ছা, আর কোনো সাধারণ মানে আর কোনো মানে প্যাথোস ছাড়া অন্য কোনো গান কি মনে পড়ে? এই এই এর আপনি বলেন এতগুলো গান গেয়েছিলেন, সেরকম গান তো, বা অন্য কোনো যাত্রা থেকে বা অন্য কোনো গানও যদি আপনার মনে হয় যে আপনি পারবেন যে দু লাইন আমাদের শোনান। আপনি এত সুন্দর গানটা, নজরুলের গান এত সুন্দর, এরকম এর মধ্যে ট্র্যাজেডির মধ্যেও যে আপনি এত সুন্দর সুর লয় করলেন, অন্য কোনো একটা গান যদি আমাদের শোনান। গান মনে আসছে না। দেখুন যদি সম্ভব হয়, না মনে এলে কি করা যাবে। এক লাইন দু লাইন মনে আসছে, একটা তরজার গান। হ্যাঁ হ্যাঁ করুন না। আরে ও সনাতন বাগদি বামন কি গান শোনালি,
আরে ও সনাতন বাগদি বাবন কি গান শোনালি, তোর একদিকে যায় সুরের ছটা, তোর একদিকে যায় সুরের চটা, আর একদিকে বাজায় ঝালি, কি গান শোনালি। আরে ও সনাতন বাগদি বামন কি গান শোনালি। ও খুব খুব সুন্দর সত্যি। এখনো মানে কত সুন্দর সুর আপনার গলায়, বাপরে। তাহলে একজন শিল্পীর জীবনে দর্শকের ভালোবাসাটাই তো সবচেয়ে বড় পুরস্কার। সেটা আসলে আসলে দর্শকের কাছ থেকে আপনি পেয়েছেন, কিন্তু তারপরেও তো কিছু সম্মান বা পুরস্কারের জায়গা থাকে, তো সেক্ষেত্রে পুরস্কার আপনি পেয়েছেন যদি সেই কথা বলেন। এই রিঙ্কু এটা দে তো। না বলুন, আপনি বলুন। আমি চলচ্চিত্র, পশ্চিমবঙ্গ চলচ্চিত্র সমিতির পুরো প্রচার সমিতি, ওখান থেকে একটা পেয়েছি প্রধান অভিনেত্রী হিসাবে। আচ্ছা, খুনি বাদশার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এর তো একটা ইয়েও দিয়েছিল বোধহয়, একটা দিয়েছে, সেটা কোথায় আছে বলতে পারো না, এত বড় ছিল। হ্যাঁ পেয়েছেন, সেটাই বলছি, এই চলচ্চিত্র প্রচার সমিতির এটা পেয়েছেন। হ্যাঁ, এটা খুনি বাদশার। হ্যাঁ, খুনি বাদশার। আচ্ছা, এটা কোন দলের? এটা শ্রী দুর্গা অসিত বসুর সাথে। আচ্ছা 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 আচ্ছা, ওইটার জন্য পেয়েছে। আর এমনি আর কোনো দিশারি পুরস্কার বা এই ধরনের কোনো কিছু? না, সেরকম কোনো কিছু পাইনি, তবে ফুলের স্তবক টবক এগুলো পেয়েছিলাম। সেগুলো। তো এতদিন অভিনয় করেছেন, তো আপনার আক্ষেপ কিছু আছে যে এই চরিত্র করতে পারতাম, বা আপনাকে সেভাবে ভাবা হয়নি, বা হয়তো আপনার যা পটেনশিয়াল, তাতে আপনার হয়তো আরো বেশি ভালো জায়গায় কাজ করার? হ্যাঁ, ইচ্ছা তো ছিলই, ইচ্ছা না থাকলে কিছু হয়। আচ্ছা, সেই সময়ের অভিনেত্রীদের সঙ্গে আপনার কেমন সম্পর্ক ছিল? আমার খুব ভালো সম্পর্ক। বীণা দাশগুপ্ত? খুব ভালো সম্পর্ক। বীণা আসলে সুনীল চৌধুরীর লিখিত বইতেই তো কাজ করেছেন। হ্যাঁ, তা বীণাদি ভীষণভাবে আমাকে হেল্প করেছেন। সীমা তুই এটা এইভাবে বলবি, সীমা তুই এইভাবে বলবি বলেছে ওনাদের কাছ থেকে। বীণা দাশগুপ্তের সঙ্গে অভিনয়ের কোনো ঘটেছিল কম্বিনেশনে? বেলাদির সাথে মানে পেশাদারি যাত্রায় কিছু ঘটেনি। বেলা সরকারের সঙ্গে? হ্যাঁ, অ্যামেচার করেছি বেলাদির সাথে। মানে এটা বেলা সরকারের প্রথম জীবনের? হ্যাঁ, বেলা সরকারের প্রথম জীবনে করেছি। তখন আমি ছোট ছিলাম। হ্যাঁ, বেলাদি বড়। জ্যোৎস্নাদের সঙ্গে কেমন সম্পর্ক ছিল? দিদি তো ভীষণ ভালো, যদিও অভিনয় করিনি ওনার সাথে, ওনার দলে হ্যাঁ করিনি, কিন্তু খুব ভালো ছিলেন। ওই বললাম না, দূরদর্শনে একসাথে আমরা একটা ইন্টারভিউ দিয়েছিলাম, ওইখানে দেখা হয়েছিল। এবং যাত্রা সম্পর্কে অনেক কিছু বোঝালো, আক্ষেপও করলো যে সীমা এরকম আজকাল যারা আসছে মানে তাদের মালিকরা গাড়ি দিচ্ছে, এত এত টাকা দিচ্ছে, কিন্তু সত্যিকারের যারা যাত্রা অভিনেত্রী তাদের কদর আর এখন নেই। সেটা তো ঠিকই। আর আমরা একদম শেষে চলে এসেছি, তো আপনি যদি আর কোনো কিছু, যদি আপনার যদি কোনো বিশেষ যদি কিছু কথা বলতে চান, মানে বিশেষ কথা মানে কিসের উপরে বলবো? মানে আপনার এই যাত্রা জীবনের আপনার অনুভূতি, বা আপনার এই এতদিনের কাজ, এই এতদিনের পেশাদার যাত্রা জীবন, কোনো বিশেষ ঘটনা বা বিশেষ ঘটনা একবার একটা ঘটেছিল, বিশেষ ঘটনা শৃঙ্খলের বছরেই, মানে একটা ফিল্ডে গিয়েছিলাম, এবং সেখানে মানে 6:30 শো, মানে 6:30 শো। হ্যাঁ, আর অরুণ সেদিন কলকাতায় এসেছিল। আচ্ছা, অরুণ সেদিন কলকাতায় এসেছিল, ঠিক টাইমে পৌঁছাতে পারেনি? না, ঠিক সময়ে পৌঁছতে পারিনি, কারণ কলকাতায় এসেছিল অটোমেটিক্যাল প্রাইভেট তো চলেই এসছে, আমাকে নিয়ে তো প্রাইভেট চলেই এসছে, সুতরাং সেদিনকে দেরি। এইবারে যিনি লেখা স্বপন সেনগুপ্ত, উনি তখন বলছেন কমিটি জোর দিচ্ছে আপনারা আরম্ভ করুন, হিরো আসছে না। সেই সময় আমাকে ডাকলো, ডেকে বললো সীমা কী করা যায়? আমি কি করব, আমার তো হাত পা থরথর করে কাঁপছে। হ্যাঁ, আমি তো পারবো না। আর প্রথম অ্যাপিয়ারই আমি না হেসে চলে গেলাম, তারপরে কে ঠেকাবে? তারপরে বলতে তো তোকে কিছু করতে হবে। আমি কি করব? বলে এই গদিতে শুয়ে পড়। আমি কেন? আর গদিতে শুয়ে হাত পা নেড়ে বল, ভীষণ পেটের যন্ত্রণা করছে। আরে সর্বনাশ, এটা কি করে হয়, এটা কি করে সম্ভব? এবারে কমিটি এসে মানে পাবলিক ঝাঁকাচ্ছে, বাঁশ ফাঁস সমস্ত প্যান্ডেল,
করে তারপরে কমিটি বলল যে কি হয়েছে সীমাদি, আমাদের এখানে ডাক্তার আছে। এবার ইনি বলছেন, মানে আমাদের যে মালিক, সে বলছে যে দেখুন উনি তো অসুস্থ হয়ে পড়েছে, তা আপনাদের অ্যাডভান্সের টাকা আমরা ফেরত দিচ্ছি, আমরা চলে। অসম্ভব, মানে প্রচুর দর্শক, প্রচুর দর্শক। হ্যাঁ, বললো আমরা তাহলে অথন্তরে পড়বো, বলতে তো পারছে না যে হিরো আসেনি। তারপরে কি হয়েছে, তার মনে কি যে না আমাদের ডাক্তার আছে, আমরা ডাক্তারকে নিয়ে আসছি। এইবার ডাক্তারকে নিয়ে এসছি, ডাক্তার কি করলো, এসে দেখে বললো কি আপনার কিরম যন্ত্রণা করছে? আমার অসহ্য যন্ত্রণা করছে। সেই আমাকে বলছে, মালিক বলছে আপনার যতটা আছে সেইখানে অভিনয় করুন। সেই আমি সে গদি মুদি মানে এরকম আঁকড়ে ধরে খুব করছি, আর প্যাক করে ইঞ্জেকশন একটা ঢুকিয়ে দিয়েছে, বুঝলে? সেই ইঞ্জেকশন, হ্যাঁ, মানে ব্যথার ইঞ্জেকশন। তারপরে বলে কি আরও করো, তখনও আসেনি। এদিকে ম্যানেজার ছুটেছে, হ্যাঁ আসছে কিনা। কি সে এলো? এলো তো, এলো মানে আমি বললাম আমি আর ইঞ্জেকশন নেবো না, আমি নেবো না। তারপরে ঢুকলো, ঢুকে বললো আমাদের আর 10টা মিনিট টাইম দিন, আমরা আরম্ভ করছি। তারপরে হলো যাক। সত্যি মানে সেদিনকে যা শো হয়েছে, সেদিনকে যা শো হয়েছে মানে আনপ্যারালাল, অসম্ভব দুর্দান্ত ভালো শো হয়েছে। কিন্তু আমার মাথা টলছিল, আমি বললাম আমি যেতে পারবো না তো, ব্যারেল গান ইঞ্জেকশন দিয়েছে তো, বলো ব্যথা ছাড়া ইঞ্জেকশন নেওয়া না, সেটা তো ঠিকই, এইরকম স্যাক্রিফাইস করতে হয়েছে। তাহলে অনেক কথা আপনার যাত্রা জীবনের আমরা শুনলাম, আপনার অনেক অভিজ্ঞতা আপনি আমাদের সঙ্গে শেয়ার করলেন। তো আজকে আমরা কথা বললাম যাত্রা অভিনেত্রী সীমা সরকারের সঙ্গে, ওনার যাত্রা জীবনের নানা কথা আজকের আলাপচারিতায় উঠে এলো। তো দিদিকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে সময় দেওয়ার জন্য, আপনার অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করবার জন্য। আপনি সুস্থ এবং নিরোগ থাকুন এই কামনা করব। আজকের মতন আমরা এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, নমস্কার। নমস্কার।